আমাদের পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী আজকের ক্লাস হচ্ছে হোমিওপ্যাথি মেডিকার পেন পিকচার। আমরা হোমিওপ্যাথিক মেডিকাকে দুটো ভাগে দুটো পর্যায়ে আমরা আলোচনা করে থাকি। একটা হচ্ছে পেন পিকচার অফ দ্য হোমিওপ্যাথিক মেডিকা, অর্থাৎ সোজা কথায় যেটা হচ্ছে ড্রাগ পিকচার। ড্রাগ পিকচারটা হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ যখন ড্রাগ প্রুভিং করা হয়, সেই ড্রাগ প্রুভিংয়ের যে রেকর্ড বুক, এটাই হচ্ছে হোমিওপ্যাথিক মেডিকা। তা আমরা হোমিওপ্যাথিক মেডিকা ড্রাগ প্রুভিংয়ের যে রেকর্ড অর্থাৎ ড্রাগ পিকচার নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা আর একটা ভাবে হোমিওপ্যাথিক মেডিকা নিয়ে আলোচনা করে থাকি, সেটা হচ্ছে যে সমস্ত ড্রাগ পিকচারগুলো আছে একটা ওষুধের সঙ্গে আরেকটা ওষুধের সিমিলারিটি ডিসিমিলারিটি অর্থাৎ তুলনামূলকভাবে আলোচনা করে থাকি, সেটা হচ্ছে কম্পারেটিভ হোমিওপ্যাথিক মেডিকা। তা কম্পারেটিভ হোমিওপ্যাথিক মেডিকা আমরা আগামী দিন করব। আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে হোমিওপ্যাথিক মেডিকা ড্রাগ পিকচার বা পেন পিকচার নিয়ে। তা আজকে আমাদের যে রেমেডিটি নিয়ে পড়া হবে বা আলোচনা করা হবে তার নাম হচ্ছে কুপ্রাম মেটালিকাম। কুপ্রাম মেটালিকাম আমরা হোমিওপ্যাথিক ফার্মেসি অনুযায়ী আমরা জানি যে আমাদের হোমিওপ্যাথিক ওষুধের যে সোর্স অফ ড্রাগ, সেটা হচ্ছে 6টা সোর্স অফ ড্রাগ আছে আমাদের। একটা হচ্ছে ভেজিটেবল কিংডম, একটা মিনারেল কিংডম, একটা অ্যানিম্যাল কিংডম, একটা নো সোর্স, একটা চারকোল, আর একটা ইউপারলিবেলিয়া। তাহলে আমরা যে আজকে যে রেমেডিটি নিয়ে আলোচনা করব, সেই কুপ্রাম মেটালিকাম এর সোর্সটা কি? তাহলে কুপ্রাম মেটালিকামের সোর্স হচ্ছে মিনারেল কিংডম অর্থাৎ খনিজ পদার্থ। আমরা যে সমস্ত তামা ব্যবহার করে থাকি, এই তামাটা পাওয়া যায় খনিতে। তা তামা থেকে যে ওষুধটা তৈরি করা হয়, হোমিওপ্যাথিক যে মেডিসিনটা, সেটা হচ্ছে কুপ্রাম মেটালিকাম। যেগুলো মেটাল থেকে যে ওষুধগুলো হয়, সেই ওষুধের পাশে একটা মেটালিকাম লেখা থাকে, মেটালিকাম বলা হয়। তাহলে কুপ্রাম হচ্ছে তামা, সে তামা থেকে যে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়, সেই ওষুধটির নাম হচ্ছে কুপ্রাম মেটালিকাম। আমরা এর আগেও আলোচনা করেছি যে ড্রাগের কিছু ক্যারেক্টার থাকে, চরিত্রগত কিছু লক্ষণ থাকে। তা আমরা বিভিন্ন অবজারভেশনের মধ্যে দেখেছি যে সমস্ত শ্রমিকরা তামার খনিতে কাজ করে, তাদের অবজারভেশনে দেখা গেছে তাদের কিন্তু আমরা কলেরা বলে যে একটা রোগ, সেই কলেরা রোগটা তাদের হয় না। কেন হয় না? কুপ্রাম মেটালিকাম তামার একটা ধাতব গুণ আছে, যেটা হচ্ছে কলেরা প্রতিষেধক হিসাবে কাজ করে। বর্তমানে আমরা ভ্যাকসিন নিয়ে বিশদভাবে আলোচনা করি, বিভিন্ন পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া
আমরা ভ্যাকসিন নিয়ে আলোচনা করব। তাহলে ভ্যাকসিনটা কি? ভ্যাকসিনটা হচ্ছে দেহের মধ্যে একটা রোগ বীজ ঢুকিয়ে দেওয়া হয়, যে রোগ বীজটা হচ্ছে তার দেহের মধ্যে একটা অ্যান্টিবডি তৈরি করে। অর্থাৎ সিমিলার কোনো ডিজিজ দেহের মধ্যে প্রবেশ করলে সেই অ্যান্টিবডি তাকে প্রোটেক্ট করে, তাকে ঢুকতে বাধা দেয়। তাহলে সেইটাই হচ্ছে ভ্যাকসিন। তাহলে আমরা বিভিন্ন রকম অবজারভেশনে আমরা যে রেজাল্টটা পেয়েছি তাতে করে দেখা যাচ্ছে যে তামার খনিতে যারা কাজ করে, যে শ্রমিকরা, তাদের মধ্যে কিন্তু কলেরা হওয়ার প্রবণতা থাকে না। অর্থাৎ তার মধ্যে একটা অ্যান্টি কলেরা বা অ্যান্টি কোলাওটা যেটা বলা হয়, তার একটা প্রোটেকশন তৈরি করে। তাহলে আমরা এই কুপ্রাম মেটালিকাম, তামা থেকে তৈরি যে ওষুধ, হোমিওপ্যাথিক ওষুধ, তার যে নাম কুপ্রাম মেটালিকাম। এই কুপ্রাম মেটালিকামের ড্রাগ প্রুভিংয়ে কি কি প্রতিচ্ছবি আমরা পেয়েছি। দেখা গেছে কুপ্রাম মেটালিকাম আমাদের যে পরিপাক যন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেমের উপরে তার একটা বিশাল প্রভাব আছে। আর ডাইজেস্টিভ সিস্টেমের সঙ্গে কানেক্টেড আর কি অর্গান আছে, তার নাম হচ্ছে লিভার। লিভারের উপরও তার একটা প্রভাব আছে। সেই সঙ্গে আমাদের দেহের দূষিত পদার্থগুলোকে ছাঁকনি করে বের করে দেওয়ার যে যন্ত্রটা, তার নাম হচ্ছে কিডনি। কিডনির উপরেও তার একটা বিশাল প্রভাব আছে। আমাদের মাথার পাশ দিয়ে শিরদাঁড়া দিয়ে একটা কর্ড বেরিয়ে যায়, সেটা হচ্ছে স্পাইনাল কর্ড। এই স্পাইনাল সেরিব্রালের সঙ্গে এর সম্পর্কযুক্ত। তাহলে এর ফলে হয় কি, সেরিব্রো স্পাইনাল যে সিস্টেম, সেই সিস্টেমের উপরে তার একটা বিশাল প্রভাব আছে। অর্থাৎ আমরা কুপ্রাম মেটালিকামে নার্ভাস সিস্টেমের কোনো রোগ হলে আমরা কুপ্রাম মেটালিকামের কথা চিন্তা করতে পারি। এছাড়া নিউমোগ্যাস্ট্রো নার্ভ, তার উপরে তার একটা প্রভাব আছে। রক্ত সঞ্চালনকারী যন্ত্রের উপর এর প্রভাব আছে। তাহলে যেহেতু নার্ভাস সিস্টেমের উপরে একটা প্রভাব আছে, সেই জন্য তার কিছু কিছু রোগ, যেমন ধরুন খিঁচুনি, তরকা, বমন, অর্থাৎ ভমিটিং, নসিয়া, বিভিন্ন মোটর সিস্টেমের উপরে তার একটা প্রভাব আছে। আমরা আগে বলেছিলাম গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল একটা ডিসঅর্ডারের প্রভাব আছে। তার ফলে কি হচ্ছে, এখানে অর্থাৎ কলেরা, এবং যে কলেরা এপিডেমিক আকারে হয়, মহামারী আকারে যে কলেরাগুলো দেখা যায়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু অ্যান্টি কলেরা প্রতিষেধক হিসাবে, যেটা আমরা ভ্যাকসিন বলি, অর্থাৎ কলেরা প্রতিষেধক হিসাবে আমরা কুপ্রাম মেটালিকাম ব্যবহার করতে পারি। কথা প্রসঙ্গে বলতে হয়, আমাদের গত বছর মার্চ মাসে যখন প্রথম করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে, সারা বিশ্ব জুড়ে মহামারী আকার নিয়ে একটা তাণ্ডব শুরু হয়। তখন বিশ্বের বিশিষ্ট হোমিওপ্যাথ চিকিৎসকরা
প্রাথমিক পর্যায়ে তারা কিন্তু করোনা ভ্যাকসিন হিসাবে আমাদের হোমিওপ্যাথি মেডিসিন আর্সেনিক অ্যালবাম 30 পোটেন্সি পরপর 3 দিন খাওয়ার নির্দেশ দিয়েছিল। এবং আমাদের ভারত সরকার যে হোমিওপ্যাথিক ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, সেটা কিন্তু তাদের নির্দেশিত পথে তারা এই নিদানটা দিয়েছিল যে করোনা ভাইরাসের ভাইটাল ফোর্স অর্থাৎ ভাইটালিটি বাড়ানোর জন্য আর্সেনিক অ্যালবাম প্রতিষেধক হিসাবে ব্যবহার করার নির্দেশ দিয়েছিল। এবার সেখানে আমরা বিভিন্ন অবজারভেশনের মধ্যে যেটা দেখতে পেয়েছি যে করোনা ভাইরাসের যে সমস্ত লক্ষণগুলো ফুটে ওঠে তার অধিকাংশই হচ্ছে আর্সেনিক অ্যালবামের মধ্যে রয়ে গেছে। আমরা করোনা ভাইরাস নিয়ে 3-4টে ক্লাস করেছি এবং করোনা ভাইরাসের প্রতিষেধক হিসাবে প্রিভেন্টিভ মেডিসিন হিসাবে কোন কোন ওষুধগুলো ব্যবহার করা যায় সেটা নিয়েও আমরা কিন্তু বিগত দিনের ক্লাস করেছিলাম এবং তার ভিডিওগুলো আছে, যাদের পক্ষে সম্ভব হবে সেই ভিডিওগুলো দেখে নেবেন। তা যাই হোক, তা আমাদের হোমিওপ্যাথি ক্ষেত্রে কিন্তু কিছু কিছু প্রতিষেধক আছে। সেই প্রতিষেধক হিসাবে যেমন করোনা ভাইরাসের প্রতিষেধক হিসাবে যেমন আমরা আর্সেনিক অ্যালবামের কথা চিন্তা করতে পারি, আমরা যেমন পক্সের ক্ষেত্রে ভ্যাকসিনিল নাম, ভেরুলিন নাম, মেলিডিন নাম, এই সমস্ত ওষুধের কথা চিন্তা করতে পারি, তেমনি আপনারা জানেন যে গোটা বিশ্বে একটা সময় ব্যাপকভাবে, যাকে আমরা দেশীয় ভাষায় বলি ওলাওটা অর্থাৎ কলেরা, এই কলেরা কিন্তু মহামারী আকারে দেখা দিয়েছিল। তাই কলেরা যখন মহামারী আকারে দেখা দেয় বা দিতে পারে, সেই সময় আমরা কিন্তু অ্যান্টিডোজ হিসাবে বা ভ্যাকসিন হিসাবে, প্রতিষেধক হিসাবে আমরা কোপ্রাম মেটালিকাম ব্যবহার করতে পারি। তা কোপ্রাম মেটালিকাম ব্যবহার করব, তার লক্ষণগুলো কি? অর্থাৎ যেটা আজকে আমাদের যে ক্লাসটা, সেই ক্লাসটা হচ্ছে 10 পিকচার অফ হোমিওপ্যাথিক মেডিসিন। তা 10 পিকচার বলতে ড্রাগ পিকচার, ড্রাগের যে পিকচার, সেই ড্রাগের পিকচার, সেই ড্রাগের পিকচারে আমরা দেখতে পাচ্ছি তার কিছু চরিত্রগত লক্ষণ রয়েছে। সেই চরিত্রগত লক্ষণের মধ্যে একটা হচ্ছে কলেরা একটা লক্ষণ। সে কলেরা তার কিছু কিছু আবার স্পেসিফিক লক্ষণ দেখা যায়। যে লক্ষণগুলো হচ্ছে পায়ের যে আমাদের কাফ মাসেল, বাংলায় যাকে আমরা বলি পায়ের যে ডিম, সে পায়ের ডিম বা কাফ মাসেলে কি হয় এবং পেটে বেশি পরিমাণে খিল ধরে। কোপ্রাম মেটালিকামের স্কিনের উপরে একটা বিশাল প্রভাব। তার উদ্বেগ হয়, উদ্বেগ মানে ইরাপশন, এবং ইরাপশনগুলো যদি কোনো কারণে সাপ্রেসড হয়ে যায় তাহলে দেখা যায় তার একটা তর্কা, খিঁচুনি, আক্ষেপ, আনকনসাসনেস, এই সমস্ত বিষয়গুলো দেখা যায়। তা অর্থাৎ একটা খুব স্পেসিফিক ওষুধ কোপ্রাম মেটালিকাম কি, সেটা হচ্ছে কোনো রকম ইরাপশন, স্কিন ডিজিজের কোনো ইরাপশন যদি সাপ্রেসড হয়ে যায় বা কোনো ওষুধ খেয়ে যদি সাপ্রেস করা হয়, তাহলে কিন্তু তার এই সাপ্রেস হওয়ার ফলে তার কি হয়, তার তর্কা হয়, বমি হয়, আক্ষেপ হয়, আর মস্তিষ্কের কিছু ডিসঅর্ডার দেখা যায়। আর এই যে তর্কা বা যেটা আমরা বললাম আক্ষেপ জাতীয় জিনিস, যেটা সেই ক্ষেত্রে আর একটা খুব স্পেসিফিক লক্ষণ দেখা যায়, সেটা হচ্ছে মুখের রং নীল বর্ণের হয়।
মুখের রং নীলবর্ণ হয়, বুড়ো আঙ্গুল হাতের মুঠের মধ্যে রাখে, অল্পক্ষণ স্থায়ী আক্ষেপ হয়, হাতে পায়ের আঙ্গুল থেকে খিঁচুনি আরম্ভ হয় এবং শরীরে সেটা স্প্রেড করে। আর কি গর্ভাবস্থায় অর্থাৎ ডিউরিং প্রেগনেন্সিতে তার একটা আক্ষেপ হয়, প্রসবকালের আক্ষেপ হয় এবং খিঁচুনি হয়। জিভের আমরা অনেক রকম প্যারালিসিস আমরা প্র্যাকটিস জীবনে দেখতে পাবো। কিছু কিছু স্পেসিফিক অর্গান কিন্তু প্যারালাইজড হয়ে যায়। তাহলে জিভের প্যারালিসিস হলে, জিভে যদি প্যারালিসিস হয়, সেই ক্ষেত্রে কিন্তু কুপ্রাম মেটালিকাম একটা স্পেসিফিক ওষুধ। কুপ্রাম মেটালিকাম সেই ক্ষেত্রে একটা স্পেসিফিক মেডিসিন। তা আর এই যে জিভের যদি প্যারালিসিস হয়, জিভের প্যারালিসিস হলে কি হয়, তাহলে কথা বলতে পারে না, কথা বলার অসুবিধা হয়, আর কথা অস্পষ্ট হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা কুপ্রাম মেটালিকামের কথা চিন্তা করতে পারি। আর একটা খুব সুন্দর লক্ষণ আছে, জল খাওয়ার পরে তার পেটের মধ্যে একটা গড়গড় শব্দ হয় এবং মনে হয় জলটা নিচের দিকে গড়গড় করতে করতে নামছে। আর কাশির সময় মনে হয় যে একটা মানে গার্লিং সাউন্ড, অর্থাৎ গড়গড় যে একটা শব্দ কাশির সময় এরকম একটা শব্দ হয়। আর একটা পার্টিকুলার সিমটমস রয়েছে, যেটা আমরা বারবার একটা কথা বলি, সেটা হচ্ছে 1000 symptoms is not a symptom but one symptom is a symptom। অর্থাৎ খুব সুন্দর একটা লক্ষণ, সেটা হচ্ছে কাশির সময় যদি ঠান্ডা জল খায় তাহলে কাশির উপশম। এটা কিন্তু কুপ্রাম মেটালিকামের অন্য খুব কম মেডিসিনের মধ্যে পাবেন। আপনারা রেপার্টরি ঘাটলে দেখতে পাবেন যে খুব কম মেডিসিনের মধ্যে আছে। এটা হচ্ছে কাশি হলে ঠান্ডা জল খেলে তার কাশি উপশম হয়। হুপিং কাশির কুপ্রাম মেটালিকাম একটা স্পেসিফিক ওষুধ, এবং কাশির ফলে অনেক সময় ঠিক ধরে এবং দম বন্ধ হয়। আর কাশির সময় আরেকটা জিনিস যেটা হয়, মুখ চোখ নীল বর্ণের হয়ে যায়। আর কি অঙ্গ প্রত্যঙ্গ শক্ত ও আড়ষ্ট হয়। সেই সময় সে কথা বলতে পারে না, কখনো কখনো আনকনসাসনেস, অজ্ঞান ট্যাজ্ঞান হয়ে যায়। কুপ্রাম মেটালিকামের আরেকটা লক্ষণ আছে, চরিত্রগত লক্ষণ, সেটা হচ্ছে মায়েদের যখন বাচ্চা হয়, বাচ্চার হওয়ার ডেলিভারির পরে, আমি কিন্তু মানে নর্মাল ডেলিভারি কথা বলছি, আজকাল তো মেয়েরা বেশি ভাই দেখা যায় তারা নর্মাল ডেলিভারি করাতে চায় না, আর ডাক্তারবাবুরাও তারা পয়সার জন্য নর্মাল ডেলিভারিটা করে না, তারা অধিকাংশই সিজার করে। আমি সিজারের রোগীর কথা বলছি না। নর্মাল ডেলিভারির ক্ষেত্রে দেখা যায় যে আফটার ডেলিভারির পরে মেয়েদের একটা পেটের যন্ত্রণা হয়, তাকে বলা হয় ভেগাল ব্যথা। এই ভেগাল ব্যথাতে তার কুপ্রাম মেটালিকাম একটা খুব সুন্দর ওষুধ। অনেক সময় ফিটের ব্যামো হয়, মৃগী রোগ বলি যাকে। তাই মৃগী রোগে তার একটা লক্ষণ হচ্ছে হাঁটু থেকে মানে তার একটা আভাস, হাঁটু থেকে আওরা বলে একটা আভা আরম্ভ হয়ে সেটা উপর দিকে উঠে সে অজ্ঞান হয়ে যায়। আর কখনো কখনো ঘুমন্ত অবস্থায় সে অজ্ঞান হয়ে যায়। মুখে কোনো ধাতুর, তামার কিংবা মিষ্ট বস্তুর আস্বাদ মুখ দিয়ে, মানে আমরা যেটা বলি সুইটিস টেস্ট, আমাদের টেস্ট ডিসঅর্ডার, আপনাদের একটা নোট পাঠিয়েছিলাম টেস্ট ডিসঅর্ডারে বলে, দেখবেন বিভিন্ন রকম লক্ষণ আছে।
এটা যদি আপনারা মনে রাখতে পারেন খুব কার্যকরী হবে। এটা হচ্ছে যে মুখের স্বাদ কারো কারো সুইটিশ টেস্ট লাগে, যা খাচ্ছে সবই মিষ্টি লাগে। এই সুইটিশ টেস্ট কিন্তু কোপ্রা মেটালিকামের একটি স্পেসিফিক সিমটমস। এবার হচ্ছে আমরা যেটা বলেছিলাম যে আমরা যে আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে আমাদের ড্রাগ পিকচার বা পেন পিকচার। তাহলে ড্রাগ পিকচারে আমরা কোপ্রা মেটালিকামে কী কী পেলাম, সেটা হচ্ছে স্পাজম অ্যান্ড ক্র্যাম্প। স্পাজম মানে হচ্ছে ঝাঁকুনি, আর ক্র্যাম্প মানে হচ্ছে আক্ষেপ। তাহলে ফার্স্ট গ্রেড যে সিমটমসগুলো, সেই সিমটমসগুলো হচ্ছে স্পাজম অ্যান্ড ক্র্যাম্প। আর কি সিমটমস ডিসপোজ টু অ্যাপিয়ার পিরিয়ডিক্যালি অ্যান্ড ইন গ্রুপ। তার যে লক্ষণগুলো, এই লক্ষণগুলোর কিছু বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে কি বৈশিষ্ট্য? বৈশিষ্ট্যটা হচ্ছে অ্যাপিয়ার পিরিয়ডিক্যালি, অর্থাৎ পর্যায়ক্রমে আরম্ভ হয়। আর কোপ্রা মেটালিকামের, যেহেতু আমরা শুরুতে বলেছিলাম যে নার্ভাস সিস্টেমের উপরে ক্রিয়াটা খুব ভালো, সেই জন্য মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল এক্সারশন ফ্রম ওভার এক্সারশন অফ মাইন্ড অ্যান্ড লস অফ স্লিপ। কি হচ্ছে, যেহেতু নার্ভাস সিস্টেমের উপরে তার ক্রিয়াটা বেশি, যার ফলে ওভার এক্সারশন হলে, যেটা ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়ার্ক যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে তার এটা ভালো কাজ করে। যারা অতিরিক্ত ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়ার্ক করে তাদের ক্ষেত্রে কোপ্রা মেটালিকাম খুব ভালো কাজ করে। আর যাদের লস অফ স্লিপ, যাদের ভালো ঘুম হয় না, ভালো ঘুম হয় না মানে কি জন্য ভালো ঘুম হয় না? অনেক কারণে ভালো ঘুম না হতে পারে। যাদের অতিরিক্ত শারীরিক ও মানসিক পরিশ্রম করে, সেই পরিশ্রমের জন্য যদি ভালো ঘুম না হয়, তাহলে আমরা কোপ্রা মেটালিকামের কথা চিন্তা করব। এবং এই ক্ষেত্রে আমাদের আরও দুটি মেডিসিন আছে, একটা হচ্ছে কোকুলাস, আর একটা হচ্ছে নাক্স ভূমিকা। নাক্স ভূমিকার ক্ষেত্রে আমরা একটা কথা বলেছি যে নাক্স ভূমিকা হচ্ছে সর্বঘটে কাঠালি করা। ডক্টর ন্যাশ একটা জায়গায় বলেছেন যে ইফ ইউ হ্যাভ নো এনি মেডিসিন গিভ নাক্স ভূমিকা। যখন তুমি কোনো ওষুধ খুঁজে পাবে না, তোমার মাথায় কোনো ওষুধ আসছে না, তখন তুমি নাক্স ভূমিকা দাও। অর্থাৎ ইফ ইউ হ্যাভ নো মেডিসিন গিভ নাক্স ভূমিকা। তা এই কোপ্রা মেটালিকাম অ্যাটাকস অফ দি আনকনসিউকেবল এংজাইটি, এই যে তার অ্যাটাক, তার এই অ্যাটাকটা হচ্ছে অনিবার্যভাবে তার যে উদ্বেগের জন্য তার এই অ্যাটাকটা হয়। আমরা প্রথমে বলেছিলাম যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপরে কোপ্রা মেটালিকামের একটা বিশাল প্রভাব। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপরে যেহেতু এর প্রভাব, সেই জন্য নার্ভ ঘটিত যে সমস্ত সমস্যাগুলো হবে, প্রথমে আপনারা কোপ্রা মেটালিকামের কথা চিন্তা করবেন। আচ্ছা, কোপ্রা মেটালিকামে কি হচ্ছে? এ স্ট্রং সুইটিশ মেটালিক কপার টেস্ট ইন দ্য মাউথ উইথ ফ্লো অফ স্যালাইভা। তার একটা টেস্ট ডিসঅর্ডার আছে। টেস্ট ডিসঅর্ডার কি? প্রথম হচ্ছে একটা স্ট্রং টেস্ট, সুইটিশ টেস্ট। কোনো কিছু খেলে সুইটিশ মিষ্টি ভাব লাগে। আর একটা কি, আমরা অনেক সময় রুগীদের বলি
কীরকম একটা মেটালিক টেস্ট লাগছে, অর্থাৎ ধাতুর মতো কিছু একটা মনে হয় মেটালিক। তবে সে মেটালিক টেস্ট থাকতে পারে, কপারের মতো টেস্ট থাকতে পারে ইন দ্য মাউথ, মুখে। উইথ, সেই সঙ্গে আরেকটা জিনিস থাকবে, উইথ ফ্লো অফ প্রফিউজ স্যালাইভা, প্রচুর পরিমাণে লালা ঝরার একটা প্রবণতা থাকবে। এই সিমটমসটা আমাদের কিন্তু গ্যাস্ট্রিকের মধ্যে আছে। আর কি, কনস্ট্যান্ট প্রস্ট্রেশন অ্যান্ড রেস্ট্রিকশন অফ দ্য টাং। আর কি, লাইক এ স্নেক, মনে হয় যেন একটা সাপ। তাই এই সেন্সেশনটা আর কোন মেডিসিনের মধ্যে আছে? ল্যাকেসিসের মধ্যে আছে। when drinking the fluid descent with a gurgling sound, অর্থাৎ কখনো যদি তরল কোনো পদার্থ বা জলীয় কোনো পদার্থ কিংবা জল যদি খায়, মনে হয় যেন গড় করে তার নিচের দিকে নামছে। এই লক্ষণটা কিন্তু আরও কিছু আমাদের মেডিসিন আছে। একটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম, আর একটা হচ্ছে থুজা। cholera morbus or asiatic cholera with cramp in the abdomen and calves of leg. কলেরা এখন, এশিয়াটিক কলেরা এখন খুব একটা দেখা যায় না। একটা সময় আজ থেকে 100 বছর আগে কি 50 বছর না 100 বছরই বলা যেতে পারে, কলেরা মহামারী আকারে কলেরা দেখা গেছে। তা মহামারী আকারে যখন কলেরা দেখা গেছে, তা হোমিওপ্যাথিক ইতিহাসে দেখা গেছে সেই সময় কুপ্রাম মেটালিকাম ব্যাপকভাবে ব্যবহার হতো এবং ব্যাপকভাবে ব্যবহার করে তারা উপকারও পেয়েছে, এবং প্রিভেন্টিভ মেডিসিন হিসাবে, প্রতিষেধক ওষুধ হিসাবে কুপ্রাম মেটালিকাম যারা ব্যবহার করেছেন তারা ভালো রেজাল্ট পেয়েছেন। তা এই যে কলেরা একটা প্রমিনেন্ট লক্ষণ, সেটা হচ্ছে পায়ের ডিম, যেটা আমরা কাপ মাসেল বলি, সেই পায়ের ডিমে একটা খিল ধরা একটা ভাব থাকে। কুপ্রাম মেটালিকামের আর কি আছে? ব্যাড এফেক্টস অফ রিপারকাস ইরাপশনস, ব্যাড এফেক্ট, একটা কুফল। কিসের কুফল? অর্থাৎ কোনো ইরাপশন যদি কোনো কারণে সাপ্রেসড হয়ে যায় বা রিপারকাসড হয়, সেই ক্ষেত্রে কুপ্রাম মেটালিকাম একটি খুব সুন্দর ওষুধ। কুপ্রাম মেটালিকামের আরেকটি লক্ষণ দেখা গেছে, রেজাল্টিং ইন ব্রেন এফেকশন। আমাদের মস্তিষ্কে কোনো কিছু যদি এফেক্ট হয়, যদি স্পাজম হয়, কনভালশন হয়, ভমিটিং হয়, অ্যান্ড সাপ্রেসড ফুড সোয়েট, কিংবা আমরা অনেক সময় পায়ে যে ঘামটা হয়, সেই পায়ের ঘামটা বসে গিয়ে যদি কোনো রোগ আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কুপ্রাম মেটালিকামের কথা চিন্তা করব। এই ক্ষেত্রে আরও কিছু হোমিওপ্যাথি মেডিসিন আছে। তার মধ্যে একটা হচ্ছে সাইলেসিয়া, আরেকটা হচ্ছে জিঙ্কাম মেটালিকাম। কুপ্রাম মেটালিকামে একটা প্রমিনেন্ট সিমটমস হচ্ছে কনভালশন, অর্থাৎ খিঁচুনি, তর্কা যাকে আমরা বলি, উইথ দ্য ব্লু ফেস অ্যান্ড থিক থাম। অর্থাৎ কি হচ্ছে? ব্লু ফেস, তার মুখটা হচ্ছে ব্লু রঙের হয়, অ্যান্ড ক্লেন্স থাম, হাতের যে মুঠি
লিপিবদ্ধ থাকে। ক্র্যাম্পস ইন দ্য এক্সট্রিমিটিস, দেহের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে তার মধ্যে ক্র্যাম্পস হয়, পেন হয়। কোথায় পেন হয়? সোল, পায়ের পাতায়। আর কোথায়? ক্যালভস, অর্থাৎ আমাদের হাতের যে মাসেল, সে মাসেলে উইথ গ্রেট ওয়ারিং, সেই সঙ্গে বিশাল ভয়ঙ্কর রকম ক্লান্তি থাকে। অফ লিম্স, লিম্স বলতে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেইগুলো খুব ক্লান্তি বোধ হয়। ক্রনিক স্পাজম বিগিনিং ইন দ্য ফিঙ্গার অ্যান্ড টোস, যে স্পাজমটা হয়, আক্ষেপটা হয়, সেটা শুরু হয় কোথায়? ফিঙ্গার্স অ্যান্ড টোস। আর কোথায়? অ্যান্ড স্প্রেডিং ওভার এন্টায়ার বডি। ফিঙ্গার, আঙ্গুল এবং টোতে শুরু হলো, করে সারা শরীরে ছড়িয়ে গেল। ডিউরিং প্রেগনেন্সি, প্রেগনেন্সির সময় কি হয়? পিউপেরাল, পিউপেরাল কথা মানে হচ্ছে ব্লাড পয়জনিং। বিশেষ করে ব্লাড পয়জনিংয়ের ক্ষেত্রে কি হয়? বাচ্চাদের একটা চাইল্ডহুড ফিভার বলে ওটাকে, এই ব্লাড পয়জনিংয়ের জন্য একটা ফিভার হয়। আর কি কনভালশন হয় আফটার ফাইট। কখন বেশি দেখা যায়? কোনো ভয় পেলে অ্যান্ড ভ্যাকসিনেশন, অর্থাৎ কোনো বিরক্তিকর কিছু হওয়ার ফলে তার এই সমস্যাগুলো দেখা যায়। ফ্রম মেটাস্টেসিস ফ্রম আদার অর্গান টু ব্রেন, অর্থাৎ কোনো ম্যালিগন্যান্ট অবস্থা থেকে সেটা অন্যান্য অর্গানে এফেক্ট হয়, এমনকি ব্রেন পর্যন্ত তার এফেক্টটা হয়। প্যারালিসিস অফ টাং, আমরা শুরুতেই বলেছিলাম যে নার্ভাস সিস্টেমে উপরে প্রোক্রাম মেটালিকাম একটা বিশাল ক্রিয়া রয়েছে। তাহলে এন্টার নার্ভাস সিস্টেম, আমরা প্রথমে বলেছিলাম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কথা, এখন বলছি যে এন্টার নার্ভাস সিস্টেমের উপরে প্রোক্রাম মেটালিকামের একটা বিশাল প্রভাব রয়েছে, যার ফলে হচ্ছে কি প্যারালাইসিস অফ টাং, ইমপারফেক্ট স্ট্যামারিং স্পিচ। তাহলে জিভে যদি প্যারালাইসিস হয় তাহলে তার এফেক্টটা কি হবে? কথা বলতে পারবে না, কথা বলার বাধা হবে। আর অনেক সময় আমরা দেখি কিছু মানুষ কথা বলতে গেলে তোতলানো শুরু করে, তাহলে সেখানেও কিন্তু আমরা জিভের উপরে যে আমাদের নার্ভগুলো আছে সেই নার্ভের কিছু ডিসঅর্ডারের জন্য এটা হয়। তাহলে দেখা যাচ্ছে যে প্যারালাইসিস অফ টাং, ইমপারফেক্ট স্ট্যামারিং স্পিচ, অর্থাৎ তোতলানো কথা বলে। আর সে সঙ্গে এপিলেপসি, এপিলেপসিটা হচ্ছে কি, যাকে আমরা মৃগী রোগ বলি, ফিটের রোগ, মৃগী রোগ, এপিলেপসি। আর এপিলেপসির ক্ষেত্রে কি হয়? এপিলেপসির ক্ষেত্রে হয় আওরা বিগিনস টু নি অ্যান্ড অ্যাসেন্ডস। আওরা বলতে মানে আভা, শুরু হয় ইন দ্য নি, পায়ে, অ্যান্ড অ্যাসেন্ডিং, এবং সেটা আরোহণ করে। অ্যাগ্রাভেশন কখন হয়? অ্যাগ্রাভেশন অ্যাট নাইট ডিউরিং স্লিপ। তাহলে প্রোক্রাম মেটালিকামের যে অ্যাগ্রাভেশনটা হচ্ছে সেটা হচ্ছে ডিউরিং স্লিপ। আর স্লিপ মানে দিনের বেলা ঘুমালে না, রাতের বেলা, অ্যাট নাইট ডিউরিং স্লিপ। তাই এই লক্ষণটা আমাদের আরও কিছু মেডিসিনের মধ্যে আছে, সেটা হচ্ছে বিউফোরানা। অ্যাবাউট নিউ মুন,
আমরা এর আগেও কিছু নোটস পাঠিয়েছিলাম যে কিছু কিছু ওষুধের অ্যাগ্রাভেশন পিরিয়ড, অ্যামুলেশন পিরিয়ড, মডালিটিস এই সমস্ত দিয়ে আমরা কিছু নোট পাঠিয়েছিলাম। তা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কুপ্রাম মেটালিকামের যে অ্যাগ্রাভেশন সেটা হচ্ছে নিউ মুনে। নিউ মুন মানে আমরা ফুল মুন জানি, নিউ মুন জানি। তাহলে ফুল মুনটা হচ্ছে পূর্ণিমা, যখন চাঁদ পরিপূর্ণ থাকে সেটা হচ্ছে ফুল মুন, আর নিউ মুন হচ্ছে আমরা অমাবস্যা। তাহলে অমাবস্যাতে তার বৃদ্ধিটা হয় অ্যাট রেগুলার ইন্টারভ্যাল। এই যে বৃদ্ধিটা হচ্ছে একটা সুনির্দিষ্ট ইন্টারভ্যালে হচ্ছে, গ্যাপ দিয়ে দিয়ে, রেগুলার ইন্টারভ্যাল। বিশেষ করে তার যে মেনস্ট্রুয়েশন, যে মেনস্ট্রুয়েশনটা এইভাবে পর্যায়ক্রমে রেগুলার ইন্টারভ্যালে দেখা যায়। ফ্রম এ ফল অর ব্লো আপন দ্য হেড, আর কি ফ্রম গেটিং ওয়েট। আমরা অনেক সময় দেখেছি, এখন শহরে দেখা যায় না, গ্রামগঞ্জে দেখা যায় না, আমরা ছোটবেলায় দেখেছি মায়েরা পুকুরে গিয়ে তারা একটা ঝুড়ির উপরে রেখে কাপড় কাচত এবং ঘন্টার পর ঘন্টা জলের মধ্যে তারা দাঁড়িয়ে থাকতো। যাদের নদীর গিয়ে যারা জামা কাপড় কাচার অভ্যাস ছিল, তারা নদীতে জলের উপরে দাঁড়িয়ে তারা এই কাছাকাছি করত। তা এর ফলে কি হচ্ছে, এই যে দীর্ঘ সময় জলের মধ্যে থাকার ফলে তাদের সাপ্রেস মেনস্ট্রুয়েশন হচ্ছে। মেনস্ট্রুয়েশন সাপ্রেস হয়ে যায়। মেনস্ট্রুয়েশন সাপ্রেশন কথার মানে হচ্ছে, আমরা জানি মেয়েদের পিউবার্টি পিরিয়ডে একটা ডিসচার্জ হয়, সেটা একটা রেগুলার বেসিসে হয়। সেটা যদি কোনো কারণে আর না হয়, বন্ধ হয়ে যায়, তাকে আমরা বলি সাপ্রেস মেনস্ট্রুয়েশন। এই সাপ্রেস মেনস্ট্রুয়েশন বহু রকম কারণ আছে, আর হোমিওপ্যাথিতে বিভিন্ন কারণের জন্য, ভিন্ন ভিন্ন কারণের জন্য ভিন্ন ভিন্ন মেডিসিন। তাহলে আমাকে কেস টেকিংয়ের মাধ্যমে, কেস হিস্ট্রির মাধ্যমে জানতে হবে তার এই কারণটা কি। তাহলে যদি দেখা যায় তার কারণটা হচ্ছে গেটিং ওয়েট, অর্থাৎ দীর্ঘ সময় ভিজা জায়গা থাকার ফলে তার পিরিয়ডটা সাপ্রেসড হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কুপ্রাম মেটালিকাম দিতে পারি। আরও মেডিসিন আছে, পালসেটিল আছে এই লক্ষণগুলো। কাশির একটা কুপ্রাম খুব সুন্দর ওষুধ। কাপ, কাপের লক্ষণটা কি? হ্যাজ এ গার্ডিং সাউন্ড, সেখানে গড়গড়, কাশির ক্ষেত্রে গড়গড় করে একটা শব্দ হবে। আর কি, অ্যাজ ইট ওয়াটার ওয়াজ বিং poured ফ্রম দ্য বোতল, অর্থাৎ জলের বোতলে যেভাবে জল একটা শব্দ হয়, সেরকম একটা গড়গড় শব্দ হয় কাশির ক্ষেত্রে। কাপ, কখন তার কাশিটা বাড়ে আর কখন কমে? কাপ রিলিভ বাই ড্রিঙ্কস কোল্ড ওয়াটার, এমনি জল না, ঠান্ডা জল খেলে তার কাশিটা কমে যায়। একটা আনকমন পিকুলার সিমটম, যেটা আমরা এক্ষেত্রে প্রযোজ্য, 1000 সিমটম, সিজনাল সিমটম
symptoms but one symptoms is symptoms, অর্থাৎ কোল্ড ড্রিঙ্কিংয়ে তার কিন্তু কাশি কমে যায়। এটা একটা সাংঘাতিক রকম ওষুধ। এটা আমাদের আরও কিছু মেডিসিনের মধ্যে আছে, বিশেষ করে কস্টিকামের মধ্যে এই লক্ষণটা আছে। তাহলে কাশিটা বাড়ে কখন, কিসে বাড়ে? বাই ড্রিঙ্কিং। আচ্ছা, হুপিং কাপ। হুপিং কাপে কি হচ্ছে? লং লাস্টিং হুপিং কাপ, সাফোকেটিং কাপ, স্পাজমেটিক কাপ, আনএবল টু স্পিক। এই কাশি যখন হয় সে তখন কথা বলতে পারে না। ব্রেথলেস, ব্রেথলেস মানে ব্রেথটা তখন থাকে না, শ্বাস নিতে কষ্ট হয়। আর একটা পার্টিকুলার লক্ষণ থাকবে বা আনকমন লক্ষণ থাকবে বা রেড লাইন লক্ষণ থাকবে, সেটা হচ্ছে ব্লু ফেস। ফেসটা হবে ব্লু, আর সেই সঙ্গে ফেসটা হবে রিজিড, আর কি স্টিফ, অর্থাৎ শক্ত থাকবে, ফেসটা শক্ত থাকবে, স্টিফ থাকবে। 3 অ্যাটাক সাকসেসিভলি, 3 বার করে তারা অ্যাটাক হয়। ভমিটিং অফ সলিড ফুড, ভমিটিং, এই কাশির সময় তার একটা ভমিটিং হয়। সেই ভমিটিংয়ের একটা ক্যারেক্টার আছে, সেই ভমিটিংয়ের ক্যারেক্টার হচ্ছে সলিড ফুড ভমিট করবে। আফটার রিগেইনিং কনসিকুয়াস ক্যাটালেটিং স্পাজম উইথ ইস প্যারাক্সিজম, অর্থাৎ অনুঘটকের মতো কাজ করে। আর কি? ইস প্যারাক্সিজম, প্রচণ্ড আক্রমণ হয়। আফটার পেন, যন্ত্রণার পরে। সিভিয়ার পেন, ডিস্ট্রেসিং ইন দ্য ক্যালভ অ্যান্ড শোল, তার হাতের বাহু এবং শোলে। তা এই হচ্ছে আমাদের কুপ্রাম মেটালিকামের ড্রাগ পিকচার নিয়ে আমরা আলোচনা করলাম। এবার এই কুপ্রাম মেটালিকামের সঙ্গে আমাদের অন্যান্য ওষুধের তুলনামূলক কিছু আলোচনা করা যাবে, সম্পর্ক নিয়ে কিছু আলোচনা করা যাবে, যেটাকে আমরা বলি রিলেশনশিপ। আমরা এর আগে নোট পাঠিয়েছি ড্রাগ রিলেশনের কিছু, অর্থাৎ কোন ওষুধের সঙ্গে কোন ওষুধের সম্পর্ক ভালো, কোনটা খারাপ, কোনটা অ্যান্টিডোট হিসেবে কাজ করে, কোনটা অ্যানিমিক্যাল রিলেশন আছে। টোটাল একটা ড্রাগ রিলেশন কিন্তু আমরা নোটে পাঠিয়েছিলাম, সেগুলো একটু দেখে নেবেন। এবং অত সুন্দর নোট কিন্তু হয় না, এবং খুব কষ্ট করে কালেকশন করা হয়েছিল। এবং ওটা আমার যতদূর মনে হয় A4 সাইজের অন্তত 150 পাতার একটা নোট পাঠানো হয়েছিল মেল করে। তা সেটা আপনারা মেলটা খুঁজে একটু দেখে নেবেন। তা কমপ্লিমেন্টারি মেডিসিন কি আছে কুপ্রাম মেটালিকামের সঙ্গে? কুপ্রাম মেটালিকামের সঙ্গে কমপ্লিমেন্টারি মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া কার্ব, ক্যাম্ফর, আর্সেনিক অ্যান্ড ভ্যারাট্টাম অ্যালবান। এই ওষুধগুলো হচ্ছে আর্সেনিক অ্যান্ড ভ্যারাট্টাম। কার সঙ্গে কোন রোগের ক্ষেত্রে কম্পেয়ার করা যেতে পারে? কলেরার ক্ষেত্রে। অ্যান্ড কলেরা, মরবাস, ইপিকাকের সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারি। দি ভেজিটেবল অ্যানালগস, অর্থাৎ ভেজিটেবল অ্যানালগ, ভেজিটেবলের সদৃশ, সেই ক্ষেত্রে হবে ভ্যারাট্টাম অ্যালবাম। ফলোজ ওয়েল ইন হুপিং কাপ অ্যান্ড কলেরা। তাহলে হুপিং কাপে আর কলেরা ক্ষেত্রে কী হয়?
ফলো ওয়েল কোন মেডিসিন? সেটা হচ্ছে অ্যাপিসমেল অ্যান্ড জিঙ্কাম মেটালিকাম। ইন কনভালশনের ক্ষেত্রে কি হয়? সাপ্রেস এক্সটেনসিয়া, অর্থাৎ স্কিন র্যাশ যদি সাপ্রেসড হয়ে যায়, স্কিন র্যাশ সাপ্রেসড হয়ে গেলে, কোনো ইরাপশন যদি সাপ্রেসড হয়ে যায়, তারপরে যদি কনভালশন হয়, তার তরকা বা খিচুনি হয়, সেই ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক ওষুধ হিসাবে আমরা কুপ্রাম মেটালিকামের কথা চিন্তা করতে পারি। কুপ্রাম মেটালিকামের অ্যাগ্রাভেশনটা হচ্ছে কোল্ড এয়ার, কোল্ড ওয়াইন, ঠান্ডা বাতাস, ঠান্ডা ঝোড়ো হাওয়া বা প্রবাহমান হাওয়া, অ্যাট নাইট, রাত্রেবেলা, সাপ্রেস ফুড সোয়েট, যদি পায়ের ঘাম সাপ্রেসড হয়ে যায়, বসে যায়, সেক্ষেত্রে। আর অ্যামিলেশনটা হচ্ছে, নসিয়া, ভমিটিং অ্যান্ড কাপ বাই এ শ্যালো অফ দ্য কোল্ড ওয়াটার, অর্থাৎ ঠান্ডা বাতাস যদি নামতে যায়, সেক্ষেত্রে কি হয়? তার নসিয়া, ভমিটিং অ্যান্ড কাপ এগুলো কমে যায়। ঠান্ডা বাতাস নাকে ঢুকলে তার অ্যামিলেশন হয়। কিসের অ্যামিলেশন? নসিয়া, ভমিটিং অ্যান্ড কাপ, অর্থাৎ বমি বমি ভাব, বমি অ্যান্ড কাশি, এগুলো ঠান্ডা আবহাওয়াতে তার কম থাকে। তাহলে আমরা আজকে যে আলোচনাটা করলাম কুপ্রাম মেটালিকাম, এবার হচ্ছে কোনো ওষুধের, তা আমরা তো হাজার হাজার সিমটমসগুলো পড়ছি, এগুলো মনে রাখা খুব কঠিন। তাহলে এই মনে রাখার জন্য কিছু কৌশল নিতে হবে। সে কৌশলটা হচ্ছে যে আমরা কি দেখতে পাচ্ছি কুপ্রাম মেটালিকাম কিসের থেকে তৈরি হয়? কুপ্রাম মেটালিকামটা তৈরি হয় কপার থেকে। কপার কোথায় পাওয়া যায়? কপার খনিতে পাওয়া যায়। তাহলে এবার হচ্ছে এই যে কুপ্রাম মেটালিকাম ওষুধগুলো বেশি বেশি ক্রিয়া করে কোন অর্গানের উপরে? তার মধ্যে আমরা দেখতে পেলাম যে অর্গানটা হচ্ছে প্রথম যেটা, সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম। এই নার্ভাস সিস্টেমের মধ্যে আবার বিশেষ করে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে আমরা অ্যানাটমি আর ফিজিওলজি, অ্যাকর্ডিং টু ভিউ অফ দ্য অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সম্বন্ধে আমাদের একটা ধারণা রাখতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে কুপ্রাম মেটালিকাম কীভাবে কোথায় ক্রিয়া করছে। 2 নম্বর হচ্ছে তার এফেক্ট আর কোথায় আছে? কিডনিতে। তাহলে কিডনিতে যে সমস্ত সমস্যাগুলো আছে, সেই সমস্যার ক্ষেত্রে কুপ্রাম মেটালিকাম ভালো কাজ করে। আর কোথায়? লিভারে। তাহলে লিভার সংক্রান্ত যে রোগগুলো আছে, সেই রোগের উপরে তার ভালো কাজ করবে। তা এইভাবে কিন্তু আমরা এই হোমিওপ্যাথি মেডিকেল লক্ষণগুলো আয়ত্ত করতে গেলে আমরা এইভাবে যদি গভীরভাবে পড়াশোনা করি, কারণ আমাদের তো আর সেই বয়স নেই, ছোটোবেলায় যেভাবে পড়তাম, গলা ফাটিয়ে চিৎকার করে কবিতা, গল্প, ইতিহাস মুখস্থ করতাম। এখন কিন্তু মুখস্থ করার কোনো বিষয় নয়, এখন হচ্ছে আমাদের অনুধাবন করার বিষয়। গভীরভাবে অনুধাবন করলে তবে সারা জীবন সেই সিমটমগুলো মনে থাকবে। আর সারা জীবন মনে থাকবে আরেকটা বিষয়ে, সেটা হচ্ছে আপনি যখন রুগী দেখবেন, সেই রুগীটাকে নিয়ে যখন আপনি ঘাটাঘাটি করবেন, সেই সময় যে লক্ষণগুলো পাবেন, সেই লক্ষণগুলো সারা জীবন মনে থাকবে, কোনোদিন ভুলে যাবেন না। তা সেই জন্য আমাদের পড়াশোনার পাশাপাশি রুগীগুলো দেখতে হবে, রুগীর কেস হিস্ট্রিটা নিতে হবে। আর কেস হিস্ট্রি নিয়ে আমরা ভেটেরিনারি মেডিকা
দেখব, আমরা কেস হিস্ট্রির সঙ্গে মিলিয়ে আমরা এই রেপার্টরি করব, রেপার্টাইজেশন করব, আমরা সিমটমসগুলো অ্যানালিসিস করব, তাহলে আমাদের সেগুলো বেশি বেশি করে মনে থাকবে। তা আমরা যার জন্য বারবার জোর দিয়েছি যে প্র্যাকটিসের উপরে আমাদের লক্ষ্য রাখতে হবে। আপনারা ওই কেস হিস্ট্রিটা বেশি বেশি করে লেখার চেষ্টা করুন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ওষুধ দেওয়ার দরকার নেই। কোনো আমাদের যে কেসটাকে যে প্রোফর্মা, সে প্রোফর্মা অনুযায়ী আপনারা তার কাছ থেকে কেস হিস্ট্রি নেন, কেস হিস্ট্রি নেবেন আর মেটেরিয়া বের করে, বই বের করে, ওই কেস রেকর্ডটা তো আপনার কাছে রেকর্ড হিসাবে থাকছে, সেই রেকর্ডটাকে আপনি মানে টেবিলে রেখে আপনি অ্যানাটমি মেটেরিয়াল মেডিকেল করুন, মেটেরিয়াল মেডিকেল পত্রিকা ওষুধ পড়াশোনা করুন, পাশাপাশি রেপার্টরি যদি থাকে তার রেপার্টাইজেশন করুন। এইভাবে কিন্তু আপনার একেবারে জলের মতো মুখস্থ হয়ে যাবে। কারণ আমাদের সবাই আমরা পড়াশোনা করি, সবাই জানি যে সারা বছর আমরা পড়াশোনা করি না, পরীক্ষার সময় আমরা রাত দিন পড়াশোনা করি। তখন রাত 12টা, 1টা, 2টো যে যেরকম পারে অনেক রাত, গভীর রাত পর্যন্ত পড়াশোনা করি। তাহলে আমাদের এই পড়াশোনার চাপটা আসবে কখন? যখন আমরা রুগী দেখব, রুগী দেখে সেই রোগ নিয়ে আমরা যখন স্টাডি করব, তাহলে ওইটা হবে আমাদের পরীক্ষা, ওটা হবে আমাদের পড়ার চাপ সৃষ্টি হবে। আমরা যার জন্য আমাদের একটা কথা আমরা বরাবর বলে থাকি যে মেডিকেল কোর্সে কিন্তু একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে রিটেন পরীক্ষা যেমন হয় তেমনি একটা ওরাল পরীক্ষা হয়। তা ওরাল পরীক্ষার সময় আমাদের স্যাররা বলতেন যে তোমার বাবা পাস করিয়ে দিচ্ছি, কিন্তু তোমার এই পরীক্ষা তো পরীক্ষা নয়, আসল পরীক্ষাটা দিতে হবে রুগীর কাছে। তা সেই রুগীর কাছে তুমি যদি পাস করতে পারো তবেই তুমি পাস হবে। তা আমিও সেই একই কথা, সেই শব্দগুলোর প্রতিধ্বনি করে বলছি যে আসল পরীক্ষাটা দিতে হবে রুগীর কাছে। রুগীর কাছে ফাঁকি ঝুঁকি চলবে না, রুগীর কাছে ঠিক ঠিক পড়াশোনাটা করতে হবে। সেই জন্য রুগীর কাছে পরীক্ষা দেওয়ার জন্য আপনি কেস হিস্ট্রিগুলো বেশি বেশি করে, যেটা হোমিওপ্যাথিক মানে চিকিৎসার সাফল্যের চাবিকাঠি, সেই চিকিৎসার সাফল্যের চাবিকাঠিটাকে ব্যবহার করুন, অর্থাৎ বেশি বেশি করে কেস টেকিং করুন। আর সেই কেস টেকিংগুলো করে আপনি মেটেরিয়ালগুলো করার চেষ্টা করুন। এই বলে সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে আমাদের যে কোপরা মেটালিকামের যে পেন পিকচার, সেই পেন পিকচার লেকচার আজকে